আসসালামু আলাইকুম। আমরা আজকে খান জাহান আলীর মাজার ভ্রমণ করব। এখন আমরা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজারের প্রধান যে গেট, এই গেটে অবস্থান করছি। এখন আজকে আমরা দেখব যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফটা কেমন, উনি কেনই বা তৈরি করছিলেন, তাদের এই শত শত মুরিদ এবং দর্শনার্থী যারা আছে এবং জ্ঞান পিপাসু লোকের জন্য। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1369 খ্রিস্টাব্দের 25 অক্টোবর থেকে 1459 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন একজন মুসলিম শাসক হিসাবে। আর ওনারই এই যে মাজারের মেন গেট, এই গেটের যাইতেই ঠিক হাতের বাম পাশে পর্যটন মডেল তৈরি হয়েছে। এই মডেলে আপনার অনেক দর্শনার্থী থাকতে পারবে। পাশাপাশি রাস্তার যে দুপাশ আছে, এই দুপাশ জুড়েই হচ্ছে বিভিন্ন দোকান আমরা দেখতে পারবো। নতুন যে মডেল, এই হচ্ছে সেই নতুন মডেল। এটা সরকারি অর্থায়নে টোটাল তৈরি করা হয়েছে। আজকে শুক্রবার, যার কারণে শুক্রবারে প্রচুর পরিমাণ দর্শনার্থী এই খান জাহান আলী মাজার ভিজিট করতে আসছেন। পর্যটন মডেল অ্যান্ড ইকো রিসোর্ট যেটা, এটা সেই রিসোর্ট। এখান থেকে আপনারা ঠিক সামনে যাইতে হবে, তার দক্ষিণ দিক বরাবর এই যে মেন সড়ক, এই মেন সড়ক থেকে মাজার শরীফ যাইতে আপনার 20 মিনিটের মতো সময় লাগবে হেঁটে গেলে। রাস্তার দুই পাশে আপনার প্রচুর পরিমাণের খেলনা এবং 1 to 99 যে সবগুলা আছে, এই সবগুলা বসে। নানা ধরনের আপনার দোকান আপনি দেখতে পারবেন। এই যে হাতের ডান পাশে যে দোকানগুলো দেখতেছেন, এই দোকানগুলোতে সব 1 to 99 আপনার সব, এই যে সবগুলোতেই দেখতেছেন মানুষ বিভিন্ন খেলনা, মাটির জিনিসপত্র এইগুলো কিনে নিয়ে যায় তার ফ্যামিলি লোকের জন্য। আমি নিজেও কিনছিলাম। এই দুই সাইডের যে রাস্তা, এই রাস্তার পাশে যে দোকানগুলো আছে, এইগুলাই দেখতে দেখতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আপনার যাইতে হবে মাজারের গেট পর্যন্ত। সকালে আসলে সকালে খাবারের ব্যবস্থাও আছে, পরোটা, ডিম, সাথে অন্যান্য খাবারও আছে। যা হোক, আমি খাবার খেয়েই আসছি, যার কারণে আর ভিতরে যাই নাই। পাশাপাশি এই যে সবগুলো দেখতেছেন, এনারা বিভিন্ন টয় বিক্রি করে থাকে। এই টয়গুলাই হচ্ছে মূলত ওনাদের বিজনেসের মূল আমি এইখানে দেখতে পারতেছি নতুন একটা শপ, ছোট্ট একটা বয়সী ছেলে। এই জায়গায় চশমার কিছু দোকান আছে। এই চশমার দোকানগুলো দিয়ে ও তার ফ্যামিলির জন্য যে জীবিকা নির্বাহ, সেই জীবিকা নির্বাহ করে থাকে। পাশাপাশি এইখানের জিনিসপত্রের দাম খুবই কম। ধরেন এই চশমাগুলো সর্বোচ্চ 120 টাকা, 130 টাকা এই রেটে। আর এই যে ব্যাগগুলো দেখতেছেন, এই ব্যাগগুলোর প্রাইস 150 টাকা করে। আমি অনেক সময় ঢাকায় গেছি, কিন্তু ঢাকা থেকে এইখানের এই প্রোডাক্টের প্রাইসগুলো খুবই কম। আপনারা আসলে অবশ্যই ভিজিট করবেন এবং এই সবগুলো থেকে কিছু কিনবেন। কিনলেই বুঝতে পারবেন দাম কতটা কম। 150 টাকায় আর কি হবে? আপনি ঢাকা শহরে থাকলেও 150 টাকার ভিতরে এত ভালো মানের কিছু পাবেন না। এই সবটাতে প্রতিদিন আপনার 4 থেকে 5 হাজার টাকা আপনার বেচা কিনা আছে। এরকম কম করে হলেও রাস্তার দুপাশে আপনার প্রায় 50 থেকে 60টা দোকান আছে, যারা প্রতিনিয়ত এই ধরনের দর্শনার্থীদের জন্য কম বাজেটে ভালো কিছু পণ্য মূলত এরা কালেক্ট করে থাকে। দেখতেছেন কত সুন্দর সুন্দর আপনার ব্যাগ আছে, লেডিস ব্যাগ, মাত্র 150 টাকা করে। এর থেকে আর ভালো কি দিবে বলেন? 150 টাকায়, 150 টাকা তো দুপুরে খাবারও হয় না। যে ওয়ালেট আছে ছেলেদের জন্য, এগুলো 100 টাকা করে। যাক, বিজ্ঞাপনের মতন বিজ্ঞাপন করা হয়ে গেল আর কি।
এই যে মাটির শপ আছে, মাটির শপগুলোতে আপনি দেখতে পারতেছেন এগুলো দামও খুবই কম। এগুলো আপনার 1,299 এর যে প্রাইস ওই প্রাইসেই পাবেন। এইগুলো হচ্ছে মাটির আয়না, এই যে যেটা আয়না, ফুলদানি, তারপরে টাকা রাখার ব্যাংক। দেখেন কি দারুণ শিল্পকর্ম, এমন শিল্পকর্ম আপনি সাধারণত দেখতে পারবেন না কোথাও। দেখছেন হাতের কি কাজ। এগুলো যদি ওয়ালে লাগানো হয়, বিশেষ করে শহরগুলোতে ওনারা খুবই পছন্দ করেন শহরের লোকজন। আমি নিজেও এখান থেকে 2টা কিনছিলাম, যে সবসময় আসা হয় না, সেই হিসাবে মাটির জিনিসপত্রগুলোর। আমাকে এদিকে পাল ফড়াই বানায় এগুলো কোথায়? খুলনায় এই মাল বাদায় কোথায়? গোয়ালখালি। পাল ফড়া এটা হচ্ছে খাবারের দোকান। এই খাবারের দোকানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেমন আচার, তারপরে আপনার বাদাম, তারপরে চকলেট, এই ধরনের খাবার। এটা প্রাইস খুবই কম। তিলের খাজা, এগুলো আসলে বাসার জন্য নিতে পারেন। খাবারগুলো একদম খারাপ না, আমি নিজেও কিনছি। তা আপনারা আসলেও আপনারা আপনাদের বাসার জন্য কিনতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার এক ধরনের আটার মতোই বল করে, এইগুলা কি আমি এক্সাক্ট নাম জানি না, যদি কখনো নেক্সট ডে যাই তাহলে আপনার নাম জেনে আসবো। এগুলো সব 1,299 এর যে দোকান, এই সেই দোকানগুলা। এখানে আপনার 99 এর শপেরই এক কাকার দোকান। কাকা এই দোকানগুলাতে फैन का क्या है? যাবেন কোথায়? আমি একটা করে আবদার করি 5 টাকা বেশি রাখতে গ্রামের কোথায়? হ্যাঁ গ্রাম কোথায়? আমার পাড়ার পড়া এই কালকে আমাকে ফিরি বাবা
ঢাকায় বিষয়টা হচ্ছে যে লতা পাতা যারা চেনে তারা চেনে কিনতে পারে একটা দিয়ে আর একটা কষ্ট গেল আমরা দেখতে দেখতেই চলে আসছি খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের গেটে। এই গেট দিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই হাতের ঠিক ডান পাশেই দেখা যাবে খানজান আলী রহমতুল্লাহ আলাইহির প্রথম মাজারের যে গম্বুজ, এই গম্বুজটিতেই মহান খানজান আলী রহমতুল্লাহ আলাইহি সমাধিত অবস্থায় আছেন। যেতে যেতে রাস্তার দুপাশেই অনেক দুর্ভিক্ষ ফকির আমরা দেখতে পারবো, যারা সাহায্যের জন্য বসে থেকে তারপরে হচ্ছে গেট দিয়েই যেতে যেতে আপনার রাস্তার দুপাশে কিছু অনাথ লোকজন, আসলে এনারা মানুষের কাছে সাহায্য নিয়ে চলাফেরা করে। স্কুলে চলাকালীন অবস্থায় অনেক বাচ্চারাও আসে আর কি স্কুলের থেকে আপনার এই মাজার শরীফে বিভিন্ন মানত করতে। এইটা হচ্ছে মূল ভবন। এখানে খানজান আলী রহমতুল্লাহ আলাইহি সমাধি অবস্থায় আছেন। প্রথম গেটের থেকে ঢুকে দ্বিতীয় গেটে আসতে প্রায় আপনার 2 মিনিটের মতো সময় লাগে। আর এইখান থেকে টোটাল এক্সিট গেট আছে 3টা, চারটা। আমরা যেটাতে ঢুকছি ওইটা, আর বাহাতে একটা, সামনে একটা, এই একটা। আর এইখান থেকে ঠিক ওনার যে কবর আছে, এই কবরের ওইখানে আছে আরেকটা সমাধি বলতে পারেন। অনেকে অনেক নিয়তে আপনার এইখানে আপনার মানতের জন্য আসে, অনেক কিছু নিয়েই আসে। আপনার মাজারের ভিতরে ছবি তোলা এবং অন্যান্য জিনিসপত্র রাখা টোটালি নিষেধ। এইখানে ঠিক এই যে গেট আছে, এই গেট থেকে ভিতরে ঢুকলে এখানে আপনারা স্যান্ডেল রেখে যাইতে পারবেন, কাউরে কোনো টাকা দিতে হবে না। তারপরেও যদি ওনারা আসলে সারাদিন পরিশ্রম করে আপনাদের স্যান্ডেলগুলো দেখবে, যার কারণে কিছু টাকা তারা দাবিদার। যা খানজান আলী রহমতুল্লাহ 1889 খ্রিস্টাব্দে সেনাবাহিনী পদে কর্মজীবন শুরু করেন। উনি মূলত সৈনিক হিসেবেই শুরু করেন। কর্মদক্ষতা এবং নেতৃত্ব গুণাবলীর কারণে তিনি অল্প সময়ই সেনাবাহিনীর সেনাপতি পদে উপনীত হন এবং 1394 খ্রিস্টাব্দে মাত্র 26-27 বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের গভর্নর পদে প্রতিষ্ঠিত হন।
গেট থেকে বেরোই আপনি সামনে দেখতে পারবেন অত ভিতরে না হচ্ছে বিশাল দিঘি। এই দিঘিতে বিভিন্ন লোক বিভিন্ন কিছু মানত করে, অনেকে মুরগি দিয়ে কুমির থাকে, এই কুমিরকে খাওয়ায়। এবং জনাব খান জানালি রহমতুল্লাহ আলাইহি তিনি তার 60,000 দক্ষ সৈনিক এবং সাথে আরও 2 লক্ষ সৈন্য নিয়ে ওই সময় 1418 খ্রিস্টাব্দে খান জানালি রহমতুল্লাহ 12 বাজারে অবস্থান করেন। এই 12 বাজারে অবস্থান করে তিনি দক্ষিণাঞ্চল শাসনের জন্য সিদ্ধান্ত নেন। সেখান থেকে তিনি সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চল হয় যেহেতু লবণ পালনের এলাকা, এই জন্য উনি 360টি মিষ্টি পানির দিঘি খননের সিদ্ধান্ত গ্রহণ করেন। নিজের সৈনিক এবং স্থানীয় জনগণের সাহায্যে উনি 360টি দিঘি খনন করেন। এই হচ্ছে তার প্রধান দিঘি। এরকম আরো 359টি দিঘি উনি খনন করেন। এখানে কুমির আছে, এই কুমিরকে খাওয়ানোর জন্য বিভিন্ন মুরগি এবং দরগায় অনেক সময় বিভিন্ন লোক মানত করে আপনার অনাথ লোকদের খাবারের আয়োজন করে থাকে। ঠিক হাতের ডান পাশে ঠিক এই যে গাছটা আছে, এই গাছটার নিচে আজকে ব্যক্তি মানত করে কিছু খাবারের ব্যবস্থা করছে, সেই জায়গায় খাবার বিতরণ করা হচ্ছে। চলেন যাই দেখি কি আয়োজন করছেন উনি। এই যে অনেক লোক দেখতে পাচ্ছেন, এই জায়গায় অনেকে এই যে মহিলা খাবার নিয়ে আসতেছে। এই জায়গাগুলোতে মূলত খাবার রান্না করা হয় এবং এই জায়গা থেকে স্থানীয় যারা দর্শনার্থী থাকে তাদের মাঝেই বিতরণ করা হয়। এই খাবার স্বাদ হয়েছে? দিঘির পাড়ে উঠলেই কিছু স্থানীয় ফাস্ট ফুডের দোকান আছে। এই দোকানগুলোতে খাবার খাইতে পারবেন। তার ভিতরে অন্যতম হচ্ছে ফুচকা, ঝালমুড়ি আর আছে বোম্বাই মরিচের দিয়ে আপনার চানাচুর বানানো। এই জায়গায় এটা খুব প্রসিদ্ধ একটা খাবার। যাই হোক, আমি গেছিলাম, আমি বোম্বাই মরিচের যে চানাচুর এইটা খাইছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত বোম্বাই মরিচ, আমার জানা নাই যে বাংলাদেশের আর কোথাও এত মরিচ রাখা হয় কিনা শুধু এই চানাচুর মুড়ি মাখানোর জন্য। শুধু আপনার বোম্বাই মরিচ দিয়ে মাখবে, অনেকে বেশ চাল বলে আর কি, যেটা সেইটা। এইখানে উনি ব্যস্ত আছেন ওনার বোম্বাই মরিচ দিয়ে আপনার এই চানাচুর মাখানোর জন্য। আপনারাও আসলে ট্রাই করতে পারেন। আরো ভাজা, ঝালমুড়ি, চানাচুর, বাদাম পোড়া, আমরা পেয়ারা, খিরে, আলু, রসুন, জলপাই, কাঁচা ছোলা, রান্না ছোলা, আলু দিয়ে, রসুন দিয়ে, দই ঝাল দিয়ে, জলপাই দিয়ে, এই যে বেড়ে এখানে যে খাবেন আর কানবেন। আসেন, এই নেন। কানবেন কেন? ওষুধ দিলি কান্দা কান বুঝতে পারতিস? হ্যাঁ, 20 টাকা। 20 টাকা দেবো একটা। টমেটো, লেবু রস দিয়ে ঝালমুড়ি।
সারি সময় পেলে এইখান থেকে কিছু দূর আমি কি করেন সামনে গেলেই আমরা কিছু সময় পরে যাবো 9 গম্বুজ মসজিদে। যা হোক, পেয়ারা উনি রেডি করে রাখছে, পেয়ারা মাখানোর জন্য। এরকম অনেক খাবারই আছে। বোম্বাই মরিচ, ধনে পাতা, টমেটো, লেবুর রস দিয়ে ঝালমুড়ি 12 ভাজা, আমরা পেয়ারা খিরে। দিঘি থেকে বেরিয়ে কিছু দূর সামনে গেলেই আমরা দেখা মিলবে হচ্ছে 9 গম্বুজ মসজিদ। এই 9 গম্বুজ মসজিদে অনেক ব্যক্তি আসেন বিভিন্ন মানতে। বিশেষ করে একটা মসজিদের ভিতরে একটা জায়গা আছে, যেই জায়গাতে আপনার সরিষার তেল ঢেলে মানুষ বিভিন্ন নিয়াত করে যে এইখান থেকে ওই তেল নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন কাজে ব্যথা পাইলে বা পেটে ব্যথা পাইলে তারা নিয়াত করে মহান আল্লাহর উসিলায় ইনশাল্লাহ হয়তো তারা রোগ মুক্তি গ্রহণ করে। চলেন আমরা ভিতরে যে টোটাল মসজিদটা একটু ঘুরে দেখি। এটা হচ্ছে 9 গম্বুজ মসজিদের প্রধান গেট। এই গেট থেকে মূলত ভিতরে ঢোকা হয়। আর ক্যামেরার কিভাবে ফ্রন্ট সাইড ওপেন হয়ে গেল, আমার ছবি ফ্রন্ট সাইডেই চলে আসছে। যাই হোক, এটা হচ্ছে 9 গম্বুজ মসজিদ। এই মসজিদটাই মানুষ আসে আপনার কানজানালি মাজারে আসলে, যারা মাজার ভ্রমণ প্রবাস ওরকম অনেকেই আসে। অনেক ইউটিউবার, এই যে ছোট ভাই আসছে ইউটিউবিং করার জন্য। এখানে 2টা সড়ক আছে, যেটা আপনার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এগুলো মূলত নিয়ন্ত্রণ করা হয়। এইখানে আপনি বিলবোর্ডও দেখতে পারবেন 2টা। এই যে 9 গম্বুজ মসজিদ, এটা কত সালে আপনার তৈরি করা হয়েছে বিস্তারিতই দেওয়া থাকে। এইটা হচ্ছে মূল 9 গম্বুজ মসজিদ। চলেন আমরা মসজিদের ভিতর যেয়ে একটু ঘুরে দেখি কেমন অবস্থা। মসজিদে ঢুকতেই হাতের বাঁ হাতে পড়বে আপনার দান বাক্স। আমার মতো এরকম অনেক লোকই আসছে এই মসজিদে ঘোরার জন্য, দেখার জন্য, এই বিভিন্ন শিল্পকর্ম এবং মহান কানজানালি রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন কর্ম দেখার জন্য। এইটা হচ্ছে আপনার টোটাল 9 গম্বুজ মসজিদের এই একটা গম্বুজ। এরকম করে 9টা গম্বুজের পরেই আসলে এই মসজিদটা অবস্থিত। এইটা হচ্ছে টোটালি অন্ধকার। এইটা হচ্ছে সেই গর্ত, যে গর্তের উপর তেল থাকে, মানে ঢালে অনেকেই। আমি আপনাদের বলতেছিলাম যে গর্তের কথা। এটা টোটালি অন্ধকার। আমরা অনেক চেষ্টা করছি আপনার লাইট করে এটা ফোকাস করে আনার জন্য, যতটুক
ক্যাপচার করা যায় ইনশাল্লাহ চেষ্টা করতেছি। এই যে এইটা হচ্ছে আপনার সেই গর্ত। এই গর্ততে আপনার তেল ঢেলে মানুষ বিভিন্ন নিয়াতে বাসায় নিয়ে যায় তার রোগ মুক্তি কামনা করার জন্য। তেল দিয়ে আবার পুষ্টি উড়ে দিয়ে সময় এরকম ডিজাইন সময় দেখেন এখন যাই হোক এখন এটা এক্সপ্লোর করলাম। হ্যাঁ ওইদিকে কি করবেন, ভিডিও বানাবেন? খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি 25শে অক্টোবর 1459 খ্রিস্টাব্দে 60 গম্বুজ মাজার শরীফের শিলালিপি অনুযায়ী 863 হিজরি 26শে জিলহাজ 60 গম্বুজ মসজিদ দরবারে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান এই খলিফার বদৌলতে দক্ষিণাঞ্চলের লোক আশীর্বাদ প্রাপ্ত।